প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা শুরু করব, তাই তো? এই টেন্স রিলেটেড কার সাথে হয়? ভার্বের সাথে, তাই তো? ভার্ব হচ্ছে আমাদের কাজ বা ক্রিয়া, বাংলায় ব্যাকরণে ক্রিয়া বা কাজ বলি। এই কাজ আমাদের কালের উপর নির্ভর করে। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। আমরা যে কোনো কাজই আমরা কিন্তু কি করি? কাল বা সময়ের উপর ভিত্তি করে কিন্তু আমরা করি। কারণ যদি আমি বলি যে আমি এখন কি করছি, আমি পড়াচ্ছি, এটাও একটা সময়ের উপর নির্ভর করে কাজ হচ্ছে। আবার গতকালকেও আমি পড়িয়েছিলাম, আবার আগামীকালকেও আমি কিন্তু পড়াবো। তো যে কোনো কাজ মানে প্রত্যেকটা ভার্বই কিন্তু টেন্সের সাথে জড়িত। মানে কাজ আর টেন্স একে অপরের কি হচ্ছে? পরিপূরক বা ভাই ভাই বলতে পারিস, ঠিক আছে? তো এইবার এই ভার্বের আমাদের তিনটা ফর্ম দেখেছিলাম বা তিনটা কাল দেখেছিলাম, তাই তো? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। তো আজকে সেই প্রেজেন্টকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ কাজের যে বর্তমান সময়টা, মানে যে কোনো কাজই যেটা আমরা বর্তমান সময় অর্থাৎ অ্যাট প্রেজেন্টে আমরা যেটা করছি বা যেটা করি, সেইটাকে নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্স কথাতে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়কে বোঝাচ্ছে। তো এই প্রেজেন্ট টেন্স বুঝতে গেলে, ভালো মতো এই প্রেজেন্ট টেন্সকে বুঝতে গেলে আমাদের চারটা টেন্সকে ভালো মতো বুঝতে হবে। এক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই টেন্সকে বুঝতে হবে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে থার্ডে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আচ্ছা কমা দিলাম এটা। তারপরে লাস্টলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? যেমন এই চারটা আমরা প্রেজেন্টের করলাম, ঠিক সেরকম আমাদের রয়েছে পাস্টের, ঠিক সেরকম রয়েছে আমাদের ফিউচারের। মানে অর্থাৎ চারটা করে তিনটা সেন্টেন্সের এই টোটাল 12টা টেন্স যদি আমরা ভালো মতো শিখি, তাহলে ইংলিশ গ্রামারের যে কোনো ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, ক্লজ, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, যত রকমের আমাদের টেন্স রিলেটেড, অর্থাৎ টেন্স থেকে আমাদের কিন্তু গ্রামার শেখা শুরু। এইটা হচ্ছে বেসিক। এই বেসিক ভার্ব বা টেন্সের যদি কনসেপ্ট আমাদের মাথায় না থাকে, ইংরেজি গ্রামার কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না। তো তার জন্য প্রথমে একদম শুরু থেকে আমি শেখাচ্ছি প্রেজেন্ট টেন্স কি। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান সময়ে যে কোনো রকম কাজ করা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমাদের ভার্ব সবসময় ইন্টারলিঙ্কড, অর্থাৎ একে অপরের সাথে পরিপূরক থাকে টেন্সের উপর, সময়ের উপর, কালের উপর। যেমন আমি এখন পড়াচ্ছি, তোমরা এখন পড়া বুঝছো, ঠিক এইবার এই কাজই তিনটা সময়ের উপর নির্ভর হয়, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সেই আজকে প্রেজেন্টকে নিয়ে আমাদের আলোচনা। আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এই চারটা টেন্স আমরা কিন্তু কভার করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আগে বুঝবা, তারপরে খাতাতে লিখবা, শুধু এই হেডিংটা করে রাখো। এই ইনডেফিনিট টেন্স এর আরেকটা নাম আছে আমাদের, সেই নামটাই যদি আমাদের মনে থাকে তাহলে এই টেন্সটা করা কিন্তু কোনো কঠিন ব্যাপারই না। সিম্পল প্রেজেন্ট টেন্স। এই টেন্সটার আরেকটা নাম হচ্ছে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ এই টেন্সে আমরা যে কোনো রকমের সাধারণ বাক্য যখন বলি, সাধারণ বাক্য মানে বর্তমানে নর্মাল আমরা যখন কথাবার্তা বলি, একদম নর্মাল, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, কি আজকে স্কুল যাই, প্রতিদিন আমরা মাঠে খেলা করি, আমরা রোজ সকালে উঠে পড়তে বসি, আমি এটা খাবো না, আমি ওখানে যাব না,
ঠিক আছে, একদম অর্ডিনারি ডেইলি লাইফে, বর্তমান সময় আমরা ডেইলি লাইফে যে কথাগুলো মুখ দিয়ে বার করি, যে কথাগুলো আমরা প্রকাশ করি বর্তমান সময় আজকে, সেই কথাগুলোর উপরই কিন্তু ভিত্তি করে এই টেন্সটা তৈরি হচ্ছে। একদম সিম্পল, সেজন্য নামটা কি দেওয়া আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ আমরা ডেইলি বেসিসে এই টেন্সটাকে আমরা বুঝবো কেমন করে, বাংলা ট্রান্সলেশন করার সময়, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার সময় আমি কেমন করে বুঝবো যে কোন বাক্যের ক্ষেত্রে বাক্যটা বা সেন্টেন্সটা কেমন হলে এই টেন্সটা আমরা ব্যবহার করব। তো সেন্টেন্সটা কিরকম হবে, ডেইলি লাইফে যেটা ঘটছে, মানে ডেইলি অ্যাক্টিভিটিজ এর মধ্যে যেটা পড়ছে, ডেইলি অ্যাক্টিভিটিজ এর মধ্যে যে কাজগুলো আমাদের পড়ছে, সেটা কোন টেন্সে আমরা ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপরে হ্যাবিচুয়েট, যেগুলো তোমাদের ডেইলি হ্যাবিচুয়েট কাজ, মানে বর্তমানে যেটা তোমরা অভ্যাসগত করে থাকো, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। তারপরে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। মানে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ আলো দেয়, তারা মিটমিট করে, ঠিক আছে, আকাশের রং নীল, জলের উপর তেল ভাসে। এই কথাগুলো হচ্ছে একদম সত্য কথা, এগুলো কোনোদিনও মিথ্যা হবে কি, কোনোদিনই মিথ্যা হবে না। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ প্রেজেন্ট টাইমে, বর্তমানে ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো, হ্যাবিচুয়েট অ্যাক্টিভিটিস যেগুলো, আর ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স করি। যদি এটা আমি যদি বাংলায় লিখতে যাই তাহলে কি হবে, যে বর্তমান সময়ে, তোমরা খাতায় লিখে ফেলো যে বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা, কোনো ঘটনাও হতে পারে, বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে বা অথবা অভ্যাসগত হয় বা যা চিরন্তন সত্য, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে, যে ভার্বটা আমাদের থাকবে, বাক্যে তো একটা ভার্ব থাকে, আমরা কি জানি, আমরা বাংলাতে কি জানি, কর্তা, কর্ম আর ক্রিয়া, তাই তো? এই তিনটা থাকলে একটা বাক্য তৈরি হয় বাংলাতে। এটা কি, এটা বাংলাতে তৈরি হচ্ছে, কর্তা কর্ম ক্রিয়া থাকলে বাংলাতে একটা বাক্য তৈরি হচ্ছে, এই তিনটাকে নিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, তাই তো? কিন্তু ইংলিশে আমরা সেটা কি শিখি, ইংলিশে কিন্তু একটু আলাদা হয়ে যায়, সাবজেক্ট থাকে, এই ক্রিয়াটা কিন্তু তারপরে চলে আসে, সাবজেক্ট ভার্ব, আর কর্মটা কিন্তু তারপরে চলে যায় অবজেক্ট। এই তিনটাকে নিয়ে কিন্তু তখন তৈরি হয় সেন্টেন্স। ইংলিশে একটু উল্টো, ইংলিশটাতে একটু উল্টো। তাহলে এই বাক্যের ক্ষেত্রে, যে ভার্বটা বা যে ক্রিয়াটা থাকবে, তার কোন কাল বা কোন সময়টা ব্যবহার করব আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ডেফিনেশন, বা আমাদের বুঝতে হবে বা বোঝার ধরন বা কনসেপ্ট, যা বলতে পারো তোমরা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি, যে এমন ধরনের বাংলায় যে বাক্যগুলো থাকবে যেখানে আমরা ডেইলি বেসিসে অ্যাক্টিভিটিজের কথা বলি, যেখানে আমরা হ্যাবিচুয়েট অ্যাক্টিভিটিজের কথা বলি, যেখানে আমাদের ইউনিভার্সাল ট্রুথ যে ধরনের বাক্যের ক্ষেত্রে থাকে, সেই বাক্যের যে ভার্ব বা ক্রিয়া থাকছে, বাংলায় বলছি ক্রিয়া, ইংলিশে বলছি ভার্ব, সেটা কোন টেন্স অনুযায়ী বসবে, সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী বসবে। এইবার এই টেন্সের কিছু ফরমেশন আছে, সেই ফরমেশনটা আমরা দেখে নিই। ফরমেশন হচ্ছে যে কোনো বাক্য গঠন করতে গেলে আমাদের মূল ফরমেশন হচ্ছে এটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা কথা মাথায় রাখবা যে বাক্যতে সাবজেক্টকে যে কাজ করে, যে কাজটা করে তাকে আমরা কি বলি? সাবজেক্ট। ভার্ব তো মানে যেটা কাজ করছি সেটাই ভার্ব, আর অবজেক্ট হচ্ছে যা করছে বা যা করে, এক কথায় যা করে বা যা করছে, ঠিক আছে, যা করে। তো এই অবজেক্টকে আমরা পাবো কেমন করে? যদি ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে যদি তুমি প্রশ্ন করো, তাহলে উত্তরে কিন্তু আমাদের অবজেক্ট আসবে। অবজেক্ট আসবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এটা তোমাদের কিওয়ার্ডস, এটা তোমরা কিন্তু অবশ্যই নোট করবে যে কি ভার্বকে যদি তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে উত্তরে অবজেক্ট আসবে। আমি দেখাচ্ছি, আমি উদাহরণের সময় সেটা ক্লিয়ার করছি। তো আগে আমরা ফরমেশনটা আলোচনা করে নিই। ফরমেশনটা কি আছে, যে কোনো বাক্যের গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে ঠিকই, কিন্তু যেহেতু এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করছি, এখানেও আমাদের সেই একই ফর্মুলায় বসবে, শুধু এখানে আমরা ভার্বের V1, অর্থাৎ এই V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকেই বলা হচ্ছে আমরা V1। এইবার সাবজেক্টটা যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার থাকে, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে তাহলে একটা অল্টারনেটিভ হয়, সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সেই ভার্বের সাথে হয় এস বা ইএস আমরা যুক্ত করি, দিয়ে তারপরে অবজেক্ট। বোঝা গেল? যদি এইটা কখন হবে, যখন এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখনই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে। বাকি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি না আসে, তাহলে শুধু এইটাই অ্যাপ্লাই হবে। বোঝা গেল? এইবার একটা আমরা উদাহরণের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি। বললাম যে রাম বনে ফুল, না এটা দিব না, রাম রোজ মাঠে খেলে। দেখো এটা একটা কিন্তু রোজকার কথা, যে রোজ মানে কি ডেইলি অ্যাক্টিভিটিজ এর কথা বলছি, তাই তো? তো এইটা যখন আমি ট্রান্সলেশন করব, প্রথমে আমাকে মাথায় রাখতে হবে, সবচেয়ে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো ট্রান্সলেশন করতে গেলে আমাকে আগে বাক্যটা পড়ে বুঝতে হয় যে বাক্যটা কি বলছে, বাক্যটা কোন টেন্সে আছে। এইটা পড়ে আমি বুঝতে পারছি যে এই বাক্যটা কিন্তু একটা প্রেজেন্টে দেওয়া আছে। এখানে দেখো কোনো পাস্টের কিন্তু গল্প নাই, কারণ খেলে বলেছে, নাকি খেলেছিল নাকি খেলবে, খেলে বলেছে, তার মানে প্রেজেন্টে আছে। তো প্রেজেন্টে যদি থাকে তাহলে কি বুঝতে হবে, এটা প্রেজেন্টে আছে, ভালো কথা, কিন্তু প্রেজেন্টের তো আমরা চারটা শিখলাম, প্রেজেন্ট টেন্সের আমরা চারটা ভাগ শিখলাম। একটা হচ্ছে কি ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইটা কোন ভাগটার মধ্যে পড়ছে, তো সেই ভাগটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে রোজ মানে আমাদের মাথায় যাতে স্ট্রাইক করে যায় যে ডেইলি অ্যাক্টিভিটিজ এর কথা বলছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তাহলে যখনই এটা আমাদের মাথায় চলে আসবে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখনই কিন্তু আমাদের মাথায় স্ট্রাইক করে যাবে যে এই ফরমেশনটা। আচ্ছা, এই ফরমেশনে এবার আমাদের মাথায় রাখতে হবে যে এখানে সাবজেক্ট বা অবজেক্ট কোনটা। সাবজেক্ট হচ্ছে আমাদের রাম, এই রামের পর আমাদের ভার্ব কি আছে, খেলে, প্লে। আচ্ছা, কোথায় খেলে, মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড। আচ্ছা, কখন খেলে, রোজ, তাহলে ডেইলি। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের যদি তোমরা ইংলিশ মানে জানো, তাহলে ইংলিশ ট্রান্সলেশন করতে কোনো অসুবিধাই হবে না। আর সর্বোপরি তোমাদের টেন্স যদি নলেজে থাকে, তাহলে কিন্তু একদমই অসুবিধা হবে না ট্রান্সলেশন করতে। কিন্তু এখানে কি আমি পুরো ট্রান্সলেশনটা ঠিক করলাম? আমি কিন্তু এই ট্রান্সলেশনটা এখনো ঠিক করিনি,
কারণ এই রাম হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? আমি, আমরা, তুমি, তোমরা বাদে আই, উই, ইউ, ইউ, এই চারটা বাদে পৃথিবীতে যা আছে সব হচ্ছে থার্ড পারসন। আবার থার্ড পারসন থাকলেও হবে না, থার্ড পারসন থেকে তাকে সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ একজন হতে হবে। সেই জন্য রাম এখানে কি একজনাই আছে, দুজন তো নাই। তাহলে রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি কি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে কিন্তু আমার ফর্মুলাটা এটা বসবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস। তো যেহেতু এখানে ই নাই তাহলে শুধু এখানে একটা এস যুক্ত হয়ে যাবে। এইবার হলো হচ্ছে আমার সঠিক ট্রান্সলেশন। এই হচ্ছে পুরো প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু কনসেপ্ট। এইবার এই বাক্যটা আছে কিন্তু আমাদের পজিটিভ ফর্ম। বাক্যটা কিসে আছে? আমাদের পজিটিভ ফর্মে, অর্থাৎ হ্যাঁ বোধকে বাক্যটা আছে কিন্তু, ঠিক আছে? বাক্যটা আছে কিসে? হ্যাঁ বোধকে আছে। এই বাক্যটাকে আমি যদি না বোধকে করতে চাই, মানে আমি যদি নেগেটিভে কনভার্ট করতে চাই, যেমন বললাম যে রাম রোজ মাঠে খেলে না, ঠিক আছে? এইটাতে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব? অর্থাৎ নেগেটিভে যদি আমি কনভার্ট করতে চাই, না বোধকে যদি আমি কনভার্ট করতে চাই তখন আমি কি করব? তখন মাথায় রাখতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখনই আমাদের নেগেটিভ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নেগেটিভ এই ধরনের ফর্মে যদি আমাদের চেঞ্জেস করতে বলে তাহলে কিন্তু সেখানে একটা সাহায্যকারী ভার্ব আসে যাকে আমরা বলি অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব, বা আমাদের ওটা আরেক নাম আছে হচ্ছে হেল্পিং ভার্ব। অর্থাৎ সাহায্য করতে কিন্তু একটা ভার্ব চলে আসবে। সেই ভার্বটা এখানে কি হবে? সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেটা হবে হচ্ছে ডু ভার্ব, ঠিক আছে? তাহলে এখন সাহায্য করতে কি আসছে? ডু। ডু বলছে যে দেখ ভাই এখানে প্লেটা হচ্ছে কিন্তু এখানে মেন ভার্ব হয়ে আছে, ঠিক আছে? এখানে একাই মেন, একাই রাজত্ব করছে, কিন্তু যখন আরেকজন অন্য কেউ দুজন মিলে যখন মারতে আসছে, নেগেটিভ যখন হয়ে যাচ্ছে তখন মেন ভার্ব পারছে না, মেন ভার্বের কিন্তু আর একজন সাহায্য করার জন্য কাউকেও লাগছে, তো সেটা হচ্ছে ডু ভার্ব। তো এখানে আমি সেই ডু ভার্বকে অ্যাটাচ করব। তাহলে নেগেটিভ করতে গেলে কি হবে? যে রাম, এবার এখানে ডু যেহেতু আছে তো ডুটা এখানে হেল্পিং, তো ডু এর সাথে এই এস বা এসটা যুক্ত হয়ে ডাজ হয়ে যাবে। রাম ডাজ নট, যেহেতু নেগেটিভ সেই জন্য নট বসালাম, বোঝা যাচ্ছে? তো নট বসালাম নেগেটিভের জন্য। আর যেহেতু এটা আমি কি বললাম যে নেগেটিভ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নেগেটিভ মানে পজিটিভ থেকেই যখন চেঞ্জেস হবো তখন কিন্তু মেন ভার্ব একা মানে কাজ করতে পারবে না, তাকে কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ডুকে আনতেই হবে। সেই জন্য ডু ভার্ব আসলো। আচ্ছা, ডু ভার্ব কিন্তু আবার সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জেস হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডু হবে না, ডাজ বসে যাবে, ডাজ নট। আবার এখানে প্লেটাই বসবে, কিন্তু এখানে প্লেতে কিন্তু আর এস যুক্ত হবে না, কারণ এস বাই এসটা আগে যুক্ত হয়ে গেছে। তারপরে যা আছে ইন দা ফিল্ড ডেইলি ফুল স্টপ, বোঝা গেল? নেক্সট যদি আমি কোয়েশ্চেন করি, আমি যদি এই বাক্যটাকে প্রশ্নবোধকে আনার চেষ্টা করি, অর্থাৎ কোয়েশ্চেনে, মানে রাম কি রোজ মাঠে খেলে, প্রশ্ন করছি, রাম কি রোজ মাঠে খেলে, প্রশ্ন করলাম। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? ডু ভার্ব। ডাজ রাম, আবার যেহেতু এখানে প্লে একাই বসবে, এস থাকবে না কারণ এখানে অলরেডি বসে গেছে, তাহলে ডাজ রাম প্লে ইন দা ফিল্ড ডেইলি দিয়ে একটা কোশ্চেন মার্ক, এটা কিন্তু ভুললে হবে না, কারণ আমাদের প্রশ্নটা কিন্তু মানে আমরা কিন্তু সেন্টেন্সটাকে প্রশ্নবোধকে করছি। এন্ড লাস্টলি কোয়েশ্চেন নেগেটিভ, অর্থাৎ কোয়েশ্চেন প্লাস নেগেটিভ এই দুটো যখন একসাথে থাকবে তখন কি করব? কিছুই না, ঠিক এই দুটোকে আমরা মার্জ করব। ডাজ নট রাম। এখানে একটা জিনিস বোঝার আছে, তোমরা এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা যে সাবজেক্ট যদি নাউনে থাকে তাহলে নটটা নাউনের আগে বসে, এটা তোমরা নোট করে নাও, নোট দিয়ে এটা লিখে নাও যে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট সাবজেক্টের আগে বসে। আবার
সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট সাবজেক্টের পরে বসে। এই দুটো কিন্তু তোমরা অবভিয়াসলি নোট করে নিবা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার দেখো, হ্যাঁ তাহলে কি হলো যে এটা বোঝা গেল যে এখানে নটটা কেন আগে বসলো, যেহেতু রাম এটা নাউন, যেহেতু প্রপার নাউন, এটা একটা একজন নির্দিষ্ট লোকের নাম, সেই জন্য রাম হচ্ছে কি রামের আগে নটটা বসলো, তারপরে প্লে ইন দা ফিল্ড ডেইলি কোয়েশ্চেন মার্ক, তাহলে এটা কিন্তু কনভার্ট হয়ে গেল কোয়েশ্চেন নেগেটিভে। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু পুরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু ফর্মুলা। ঠিক আছে, এইবার আমরা পড়ব কি সেকেন্ড আমাদের টেন্স প্রেজেন্টের, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা খুবই ইজি, যে কেউ বুঝে যাবে। কন্টিনিউয়াস শব্দটার মানে হচ্ছে চলতি বা চলছে। ঠিক আছে, যে কোনো কাজ বর্তমান সময়ে বা কোনো ঘটনা বর্তমান সময়ে কন্টিনিউয়াসলি যেটা ঘটছে, যেমন এখন আমি পড়া বুঝাচ্ছি, তোমরা পড়া বুঝছো, লিখছো, এটা কি একদম প্রেজেন্ট টাইমে কন্টিনিউয়াসলি তোমরা করছো, কিছুক্ষণ ধরে করছো, তো এটা একদমই করতে থাকবে এটা তো মানে নাই। কিছুক্ষণ ধরে কোনো কাজ কন্টিনিউয়াসলি বর্তমান সময়ে যদি করা হয় তবে কিন্তু এই টেন্সটার ব্যবহার হয়ে থাকে। তাহলে বাংলাটা তাহলে কি হবে, বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে বোঝালে বাক্যের যে ভার্ব, সেই ভার্বের কি ব্যবহার করা হবে, সেই ভার্বের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তার আগে আমরা এটার ফরমেশনটা, মানে এই ধরনের বাক্যের ক্ষেত্রে যদি ট্রান্সলেশন দেয়, সেই ট্রান্সলেশন করতে গেলে যে ফরমেশন, সেই ফরমেশনটা শিখে ফেলি। আমি আগেও বলেছি যে প্রত্যেকটা প্রত্যেকটা বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের লাগবে, কিন্তু এখানে যেহেতু একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা কি কন্টিনিউয়াস, অর্থাৎ কাজটা অনবরত চলছে, সেই ক্ষেত্রে আমাদের ফরমেশনটা কি দাঁড়াবে, সাবজেক্ট অবশ্যই থাকবে ভার্বের, তারপরে আমাদের এখানে একটা বি ভার্ব ব্যবহার করব। এইবার প্রেজেন্টে আমরা কি কি জানি, বি ভার্ব কি কি, am, is, are, তাই তো, এই তিনটাই হচ্ছে আমাদের বি ভার্বের অক্সিলারি ভার্ব। আচ্ছা, এই বি ভার্ব কিন্তু অবশ্যই এটা একটা কি, এটা অবশ্যই কিন্তু একটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যেমন অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বকে পেয়েছিলাম, ঠিক সেরকমই আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে আমরা কিন্তু বি ভার্বকে বেছে নিয়েছি। আর সেই বি ভার্বগুলো কি কি, am, is, are, বোঝা গেল। তারপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ V1। তারপর সেই V1 এর সাথে আমাদেরকে আইএনজি জানাতে হবে, কারণ এই আইএনজিটাই কিন্তু কন্টিনিউয়াস কে ইন্ডিকেট করবে। কাজটা যে অনবরত ঘটছে, অনবরত চলছে, সেই কন্টিনিউয়াস কে ইন্ডিকেট করার জন্য কিন্তু আইএনজি ব্যবহার করা হবে। আচ্ছা, তারপর হচ্ছে অবজেক্ট, লাস্টলি হবে হচ্ছে কি অবজেক্ট। এই হচ্ছে আমার ফরমেশন, এই ফরমেশনের বাইরে কিন্তু আর কিছু হবে না। একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আগের উদাহরণটা থেকে আমরা আসব, যে বলবো রাম মাঠে ফুটবল খেলছে। এইবার যেই আগের টেন্সে আমি যেটা বুঝালাম যে
অবজেক্ট আমরা পাবো কেমন করে, কোনো বাক্যে অবজেক্ট খুঁজে বার করব কেমন করে, তার জন্য ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। দেখ এখানে আমি যদি জিজ্ঞেস করি রাম খেলছে, তাই তো, তাহলে রাম কি খেলছে, ফুটবল। তো এই যে ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তরে কি পেলাম, ফুটবল, তাহলে এই ফুটবলটা হয়ে গেল কিন্তু আমার কাছে অবজেক্ট। বুঝা গেল? তাহলে এইবার এটার যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে একদম ফরমেশন অনুযায়ী আমরা সেটাকে ফেলবো। সাবজেক্ট কি আছে, রাম, বসিয়ে দিলাম। এই রামের পর কোন বিভাগ বসবে, এম বসবে না, আরও বসবে না, ইজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ইজ, এম বসে সবসময় ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, অর্থাৎ আই এর পর এম বসে। আর আর হচ্ছে একটা প্লুরাল ভার্ব, আর হচ্ছে একটা প্লুরাল ভার্ব, অর্থাৎ যে কোনো প্লুরাল সাবজেক্টের পর কিন্তু আর বসবে। তাহলে রাম ইজ এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা কি আছে, খেলা, সেই খেলার ইংরেজি কি, প্লে। প্লে শুধু লিখলে হবে না, তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, প্লেইং, রাম ইজ প্লেইং। কি খেলছে, ফুটবল, ফুটবল খেলছে, ভালো কথা। কোথায় খেলছে, মাঠে, তাহলে ইন দ্য ফিল্ড। এইবার হলো কি আমাদের একটা প্রপার ইংলিশের ট্রান্সলেশন। এইবার ঠিক সেরকমই এটা একটা আছে কিসে, পজিটিভ সেন্টেন্সে। এটা যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, ঠিক যেমন আগের সেন্টেন্সে আমরা ডু ভার্বের পর নট বসিয়েছিলাম, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর নট বসিয়েছিলাম, ঠিক সেরকমই এখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্বের পর একটা নট বসাবো। রাম ইজ নট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। বোঝা গেল? এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এইবার আমরা আসছি কোয়েশ্চেন। এই বাক্যকে আমি প্রশ্নবোধক করতে চাইছি, রাম কি ফুটবল খেলছে, রাম কি মাঠে ফুটবল খেলছে, প্রশ্ন করলাম। তাহলে এই প্রশ্ন করতে গেলে আমাদের এই বি ভার্বটাই কি চলে আসে, সাবজেক্টের সামনে চলে আসে। কিন্তু যে কোনো বাক্যে, যে কোনো বাক্যকে যদি আমরা প্রথমে আনতে চাই, যে কোনো বাক্যকে যদি আমরা প্রশ্নবোধক যদি করতে চাই তাহলে কিন্তু এই যে অক্সিলারি ভার্ব সেটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসে, অর্থাৎ ইজটা কিন্তু আমার এখানে প্রথমে বসবে, তারপরে বসবে রাম, তারপরে বসবে প্লেইং। ইজ রাম প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না। কোয়েশ্চেনে কনভার্ট হয়ে গেল। দেন আমাদের লাস্ট কোয়েশ্চেন নেগেটিভ। এই কোয়েশ্চেন নেগেটিভ করতে গিয়ে আমি আগেও বলেছি যে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট আগে, অর্থাৎ ইজ নট রাম, বা এটাকে আমরা শর্টে ইজন্ট করতে পারি, ইজন্ট রাম প্লেইং ইন দা ফিল্ড, কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এটা কোয়েশ্চেন নেগেটিভ এ কনভার্ট কিন্তু হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই সিম্পল, খুবই ইজি, যে বর্তমানে কোনো কাজ বা ঘটনা যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, অর্থাৎ আমি এখন পড়াচ্ছি তোমরা পড়া বুঝছো, এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আচ্ছা, এইবার আমাদের নেক্সট টেন্স বুঝবো, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্স বুঝতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো কাজ যেটা অলরেডি হয়েছে, যে কন্টিনিউয়াসলি কোনো কাজ করছি, করতে 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 যে আমরা করতেই থাকবো এর তো কোনো মানে নাই, করতে করতে একটা টাইমে গিয়ে কি শেষ করব কাজটা। এই যে কাজটা শেষ হলো তারপরেও একটা কিছুক্ষণের জন্য কিন্তু তার প্রভাব থেকে থাকে, ঠিক আছে? একদম বাস্তব জীবনের উদাহরণ থেকে আমরা কিন্তু জিনিসগুলো বোঝার চেষ্টা করব। টেন্স ভার্ব, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাই বলছে যে কোনো কাজ কন্টিনিউয়াসলি করতে করতে একটা টাইম এসে সেটা কিন্তু কমপ্লিট হয়, কাজটার কিন্তু পূর্ণতা পায়, অর্থাৎ কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। এই হয়ে যাওয়ার পরও কিন্তু এই কাজের কিছুটা হলেও প্রভাব থাকে। যেমন আমরা কি স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে একদম খেতে বসে যাই না, স্কুল থেকে এসে আমরা একটু বসি, রিল্যাক্স হই, তারপরে ড্রেস ছাড়ি, তারপরে হাত মুখ ধুই, তারপরে গিয়ে কিন্তু আমরা খেতে বসি। তার মানে এই খেতে বসার আগ পর্যন্ত একটা স্কুল থেকে আসা কমপ্লিট কিন্তু অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তার এফেক্টটা কিন্তু থাকে। তোমরা একটু নিজেরা বুঝবা,
একটু খেয়াল করবা যে ফ্যান যখন তোমরা অফ করো সুইচ, তখন কি ডাইরেক্ট ঘুরতে ঘুরতে অফ হয়ে যায়? না, ঘুরতে ঘুরতে ফ্যানের সুইচ অফ হলো, বন্ধ হলো জিনিসটা, কিন্তু সেটা একটা কিছুক্ষণ সময় পর গিয়ে কিন্তু ঘোরার পর একদম গিয়ে কিন্তু স্থির হয়। অর্থাৎ কোনো কাজের একটা কিন্তু এফেক্ট কিছুক্ষণের জন্য কিন্তু থেকেই যায়। সেই এফেক্ট, যে প্রভাবটা যতক্ষণ থাকছে, সেই সময়টাতে যে ভার্ব, বাক্যে যে ভার্বটা ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়ে থাকে। বোঝা গেল? তাহলে বাংলায় যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কি হবে? বর্তমানে কোনো কাজ, তোমরা আমার সাথে লিখে নাও, বর্তমানে কোনো কাজ বা ঘটনা সমাপ্তি, সমাপ্তি মানে শেষ, সমাপ্তি হয়েছে। আচ্ছা, এটা মাথায় রাখবা যে কন্টিনিউয়াস, এটা সবাই একটু মাথায় রাখো যে কন্টিনিউয়াসের সময় কিন্তু আমরা বাংলাতে দেখব চলছে, মানে আমরা কিন্তু এই জিনিসগুলো পাবো, ছে, ছি, ছেন, ঠিক আছে? এই ধরনের কিন্তু আমরা বাংলায় ভার্বের ক্ষেত্রে অর্থাৎ ক্রিয়ার শেষে কিন্তু এগুলো পাবো। আর পারফেক্টে কিন্তু আমরা এই জিনিসটা পারবো, হয়েছে, করেছে, গিয়েছেন, ঠিক আছে, করেছেন, বলেছেন, এই ধরনের কিন্তু আমরা জিনিসটা পাবো। এটা একটু সিম্পল কি বলবো ডিফারেন্স, কন্টিনিউয়াস আর পারফেক্টকে আইডেন্টিফিকেশন করার সিম্পল একটা ডিফারেন্স, যে কন্টিনিউয়াস থাকলে ছেছি আর পারফেক্ট থাকলে ছেন, করেছেন, গিয়েছেন, বলেছেন, খেয়েছেন, এই ধরনের হচ্ছে কথা। তো যাই হোক, আমরা সংজ্ঞাটা আরেকবার লিখে নিই, যে বর্তমানে কোনো কাজ বা ঘটনার সমাপ্তি হয়েছে বা শেষ হয়েছে, বলতে পারি শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব, ইংলিশে প্রভাবকে কি বলে? এফেক্ট। তার এফেক্ট কিন্তু রয়েছে, তার প্রভাব কিন্তু রয়েছে। সেই ধরনের বাক্যের ক্ষেত্রে, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে ভার্বের কি ব্যবহার করা হবে তাহলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি শর্টে লিখলাম, তোমরা কিন্তু লং এ করে লিখবা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরো কথাটাই লিখবা। বোঝা গেল তাহলে কনসেপ্টটা? আচ্ছা, এইবার আমরা তাহলে কিন্তু ফরমেশনে চলে আসি। প্রত্যেকটা টেন্সের কিন্তু আমরা ফরমেশন শিখছি, তো এটারও শিখবো। অবভিয়াসলি যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে, আমরা ঠিক সেরকমই আমরা বসাবো সাবজেক্ট, কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্বের জন্য আমাদের বসবে হ্যাভ ভার্ব। যেমন কন্টিনিউয়াসে আমরা দেখলাম বি ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখলাম ডু ভার্ব, এখানে কিন্তু আমাদের পারফেক্টে কিন্তু থাকবে হ্যাভ ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে থাকবে আমার হ্যাভ ভার্ব, থাকবে আমার ভি3। আচ্ছা, এই ভি3 তোমরা কারা কারা জানো না আমাকে জানিও। এই ভি3 বসবে, তারপরে কিন্তু বসে যাবে হচ্ছে অবজেক্ট। আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি যে ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ যেটা ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, বা ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভি1 বলে, ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলি ভি2, আর ভি3 বলি হচ্ছে পাস্ট পার্টিসিপেলকে আমরা কিন্তু বলি ভি3। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেলকে আমরা বলি কিন্তু ভি3। অর্থাৎ তোমরা সবাই এইটা ছোটবেলা কিন্তু পড়েছো, ডু ডিড ডান, গো এন্ড গান, কাম কেম কাম, ঠিক আছে? এই যে লাস্টের যে ভার্বটা পাস্ট পার্টিসিপেল, সেটাই কিন্তু হচ্ছে ভি3। আমরা কিন্তু এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে কোনো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটারই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভি3 ব্যবহার করে থাকবো। এন্ড লাস্টলি হচ্ছে আমাদের অবজেক্ট। এইবার পুরো টেন্সটা একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি। রাম এইমাত্র
স্কুল থেকে ফিরেছে। দেখো বাংলা শব্দের শেষে দেখো ছে আছে, বুঝতে পারছো? এই যে ছে, ফিরেছে, তার মানে কি স্কুল থেকে ফিরেছে, এই মাত্র ফিরেছে, তার মানে কাজটা কিন্তু কমপ্লিট, কিন্তু তার প্রভাবটা এখনো আছে, এই মাত্র ফিরেছে। ফিরে ফিরে কি খেতে বসে যাবে তা না, ফিরে ফিরে যে সব করছে সেটা না, কিন্তু রাম এই মাত্র স্কুল থেকে ফিরেছে, এটা একটা প্রভাব থাকবে, 5-10 মিনিটের জন্য হোক একটা প্রভাব থাকবে। তো এই ধরনের টোন বা এই ধরনের ভার্ব বা এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এবার আমরা ফরমেশন অনুযায়ী বাক্যটার ট্রান্সলেশনটা করে ফেলি। যে সাবজেক্ট বসে যাবে রাম, আচ্ছা সাবজেক্টে কি বসবে, সরি সাবজেক্ট লিখে দিয়েছি, সাবজেক্টের এখানে কি বসবে, রাম বসলো। আচ্ছা এবার আমাদের এখানে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব। এই রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার থাকলে একমাত্র হ্যাজ বসে, বাকি সবার ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, আই রিপিট, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ বসে, বাকি সব ধরনের পার্সনের ক্ষেত্রে কিন্তু হ্যাভ অক্সিলারি ভার্বটা কিন্তু বসবে। তাহলে রাম হ্যাজ ফিরেছে, ফেরা ইংরেজি কি, কাম কেম কাম, ভি3টা বসবে কিন্তু, কাম কেম কাম, এই কাম মানে কিন্তু প্রেজেন্ট না, এখানে কিন্তু আমি এটা প্রেজেন্ট বসাইনি, এটা কিন্তু ভি3, কাম কেম কাম। ব্যাক, কাম, রাম হ্যাজ কাম ব্যাক, বা আমরা লিখতে পারি রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক, দুটোই করা যায়, কাম ব্যাক বা রিটার্ন ব্যাক। কোথা থেকে ফিরেছে, স্কুল থেকে। আচ্ছা তার আগে এখানে একটা জিনিস ছুটে গেছে, যে রাম এই মাত্র কথাটা আমরা দিইনি, এই মাত্র মানে রাম হ্যাজ জাস্ট কাম, রাম হ্যাজ জাস্ট, এই জাস্ট মানে কিন্তু এখানে এই মাত্র, রাম হ্যাজ জাস্ট কাম ব্যাক বা রিটার্ন ব্যাক ফ্রম স্কুল, বুঝে গেল? তাহলে এই বাক্যটা কিন্তু আছে কিসে, আবারও এইটা আছে পজিটিভে, এটাকে আমরা কনভার্ট করব নেগেটিভ। আমি কি বলেছি, নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পর নট বসাতে হয়, ঠিক সেরকমই আমরা এখানেও অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাজ এর পর কিন্তু নট বসাবো। রাম হ্যাজ নট রিটার্ন বা কাম ব্যাক, তো যা যা আছে তাই তাই আমরা লিখে দিব, তোমরা কিন্তু পুরোটাই লিখবে, আমি শর্ট করছি বলে তোমরা করবে না। হলো, এটা হলো আচ্ছা আমাদের নেগেটিভে কনভার্ট করলাম। এইবার বাক্যকে আমরা কোশ্চেনে কনভার্ট করার চেষ্টা করি। কোশ্চেন করতে গেলে আবার কি বলেছি, এই যে অক্সিলারি ভার্ব এইটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ হ্যাজ রাম জাস্ট কাম ব্যাক অর রিটার্ন ব্যাক ফ্রম স্কুল, কোশ্চেন মার্ক, বুঝা গেল? আবার কোশ্চেন নেগেটিভ করতে গেলে কি করতে হবে, এই রাম যেহেতু এটা নট নাউন আছে, রাম যেহেতু এটা নাউন আছে সেই জন্য নটটা আগে বসবে, যদি এটা প্রোনাউন থাকতো তাহলে নটটা পরে বসতো। তাহলে হ্যাজ নট, বা এটাকে আমি শর্টে কি বলতে পারি, হ্যাজন্ট নট রাম জাস্ট কাম ব্যাক বা রিটার্ন ব্যাক ফ্রম স্কুল, কোয়েশ্চেন মার্ক, এটা হয়ে গেল কোয়েশ্চেন নেগেটিভ, বোঝা গেল? এই হচ্ছে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফুল কনসেপ্ট। আমাদের নেক্সট আর লাস্ট প্রেজেন্ট টেন্সের আমাদের লাস্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বুঝবে, যে এখানে পারফেক্টেরও কিছু প্রভাব, আবার কন্টিনিউয়াসের, এই দুটোর কিন্তু একটা কম্বিনেশন, এই দুটোর কিন্তু একটা কম্বো প্যাক আসছে এই টেন্সটাতে, ঠিক আছে? তো টেন্সটা কি ধরনের বাক্যের ক্ষেত্রে বলছে আমরা কিন্তু একটু বুঝে নিই। আগে আমরা এর কনসেপ্টটা কি সেটা আগে লিখি, তারপর আমি বুঝাচ্ছি। তো সবাই আমার সাথে সাথে লিখে ফেলো, যে বর্তমানে কোনো কাজ বা ঘটনা কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে ধরে বা, আচ্ছা
বর্তমানে কোনো কাজ বা ঘটনা কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে হচ্ছে বা ঘটছে। কি বলবো? হচ্ছে বা ঘটছে, মানে এখনো হচ্ছে সেটা। মানে এই লাইনটার কথাটা একটু ভালো মতো বুঝো, যে বর্তমানে কোনো কাজ বা ঘটনা কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে হচ্ছে বা ঘটছে। এই কথাটাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায়, অর্থাৎ আমি যদি আরেকটু বিশ্লেষণ করে লিখি, তাহলে কি লিখবো? অর্থাৎ অতীতে কোনো কাজ বা ঘটনা শুরু হয়ে এখনো, অর্থাৎ বর্তমান সময়েও তা ঘটছে বা হচ্ছে, বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু মাথা ঠান্ডা করে বুঝবে যে অতীতে কোনো কাজ শুরু হয়ে গেছিল অলরেডি, ঠিক আছে, পাস্টে একটা কাজ স্টার্ট করে দিয়েছি। যেমন ধরে নে আমি লাস্ট 5 বছর ধরে আমি পড়াচ্ছি, 5 বছর, মানে এটা অফিসিয়ালি আমি বললাম 5 বছর, আনঅফিসিয়ালি কিন্তু আমি আমার পড়ানোর কিন্তু 8 বছর 9 বছর হয়ে গেছে। তো অফিসিয়ালি আমি কি 5 বছর ধরে কিন্তু আমি পড়াচ্ছি, অর্থাৎ করোনার সময় থেকে। তো এই কাজটা কি হয়েছিল 2019 করোনার টাইম, 2019 টাইম থেকে কিন্তু আমি কিন্তু একটা কাজ করা শুরু করে দিয়েছিলাম, অর্থাৎ পাস্টে কিন্তু কাজটা শুরু হয়ে গেছিল। আর এখনো কি আমি পড়িয়ে যাচ্ছি, তাই তো, এখনো আমি পড়িয়ে যাচ্ছি, কাজটা এখনো কন্টিনিউয়াস হচ্ছে। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধর আমি বললাম যে সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল 10টায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, এখনো ধর এখন ঘড়িতে 2টা বাজে, তো সেই টাইম ধরেও কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে কোনো কাজ যদি কন্টিনিউয়াসলি হয়, অর্থাৎ সেই কাজটা যদি অতীতে শুরু হয়ে গেছে আর এখনো বর্তমানে কিন্তু সেটা যদি কন্টিনিউয়াসলি ঘটতে থাকে বা হতে থাকে, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। অ্যাম আই ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? যদি এটা বুঝতে পারো তাহলে এর ফরমেশনটা একটু ভালো মতো বুঝবে, এই ফরমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ফরমেশনটার মধ্যে সাবজেক্ট অবভিয়াসলি যেহেতু পারফেক্ট আছে সেই জন্য কিন্তু এখানে হ্যাভ ভার্ব আমার ইউজ হবে, প্লাস এখানে হ্যাভ ভার্ব যেহেতু ইউজ হচ্ছে এখানে একটা বিন আসবে। বিন কেন আসবে? যেহেতু অতীতে কাজটা কিন্তু শুরু হয়ে গেছিল, সেই জন্য কিন্তু এখানে অতীতকে ইন্ডিকেট করার জন্য এখানে একটা বিন আসছে, প্লাস কন্টিনিউয়াস যেহেতু এখনো বর্তমানে কাজটা হচ্ছে সেই জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। সেই জন্য দেখো দুটোকেই কিন্তু আমি একসাথে কম্বাইন করে দিলাম, সাবজেক্ট তারপরে হ্যাভ ভার্ব তারপরে বিন তারপরে ভিআই তারপরে আইএনজি, লাস্টলি হচ্ছে অবজেক্ট, একদম লাস্টলি কিন্তু অবজেক্ট বসবে। তো এই হচ্ছে আমার ফরমেশন। এই ফরমেশনটা সবাই বুঝতে পারলে যে কেন কোথায় কি জন্য বসছে? বিন বসছে আর হ্যাভ ভার্ব বসছে পারফেক্টকে ডিনোট করার জন্য, অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়েছিল সেইটাকে বোঝানোর জন্য, আর আইএনজি ভার্বের সাথে আইএনজি বোঝাচ্ছে কন্টিনিউয়াস করার জন্য, ঠিক আছে। এইবার এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, যে আমি বলেছি কোনো কাজ নির্দিষ্ট আর অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় যদি, অর্থাৎ যদি কাজের সময় যদি উল্লেখ থাকে, কাজের সময় যদি মেনশন করা থাকে, তোমাকে যদি বাক্যতে কাজের সময় মেনশন করা দেওয়া থাকে তাহলে কিন্তু প্রিপজিশনে সিন্স বসবে। অর্থাৎ আমি ধরো আমি বললাম যে আমি বিকাল 5টা থেকে পড়াচ্ছি, তার মানে কিন্তু এই বাক্যে আমি সময় উল্লেখ করে দিলাম, ঠিক আছে, কাজটা যে হচ্ছে তার আমি কিন্তু সময় উল্লেখ করে দিলাম।
তো এই সময় যখন উল্লেখ করে দিবে অর্থাৎ মেনশন করে দিবে তখন কিন্তু প্রিপজিশনে সিন্স বসবে। আর যদি কাজের সময় মেনশন না থাকে, মেনশন যদি না থাকে অর্থাৎ অনির্দিষ্ট যদি সময় থাকে, তাহলে কিন্তু আমার প্রিপজিশন এখানে কিন্তু ফর ব্যবহার করব আমরা। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু বাক্যের ক্ষেত্রে বা ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা কিন্তু সেটাকে বুঝে ফেলবো এখনই। সবাই আমার সাথে টুকছো তো? ঠিক আছে, এক্সাম্পল হিসেবে দেখো আমি একটা ধরে নিচ্ছি যে রাম, রামকে ধরে আমি চলছি। রাম হচ্ছে আইডিয়াল, আইডিয়াল পুরুষ, উত্তম পুরুষ, একদম পুরুষোত্তম, সেই জন্য রামকে ধরে আমি চলছি যে রাম বিকেল বিকেল 5টা থেকে, বিকেল 5টা থেকে পড়ছে। রাম বিকেল 5টা থেকে পড়ছে। দেখো এখানে একটা সময়ের উল্লেখ দেওয়া আছে, তাই তো? কটা থেকে পড়ছে? এইখানে যদি সময়ের উল্লেখটা না থাকতো, রাম পড়ছে, রাম পড়ছে, তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? বা রাম পড়েছে এটা যদি বলতো তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু কথাটা সেটা বলেনি, কথাটা বলছে রাম বিকেল 5টা থেকে পড়ছে। এই ধরনের বাক্য কিন্তু আমরা বাস্তব জীবনে, রিয়েল লাইফে, কিন্তু রিল লাইফে না, রিয়েল লাইফে কিন্তু আমরা প্রত্যেক সময় কিন্তু এই ধরনের বাক্য ব্যবহার করি। আর সেটা যদি ইংলিশে আমরা যদি বলতে চাই তাহলে তার জন্য কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভালো মতো বুঝতে হবে। তো এই বাক্যের আমরা একদম ফরমেশন অনুযায়ী বাক্যটাকে করার চেষ্টা করব। সাবজেক্টে রাম বসে গেল, তারপরে হ্যাভ ভার্বের জন্য এখানে আমার হ্যাজ বসে গেল থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে বসে গেল কি বিন। বিন যেহেতু বসলো, আমি জিনিসটাকে অতীত থেকে স্টার্ট করেছিলাম, যেহেতু 5টা থেকে স্টার্ট করেছিলাম, এখন ঘড়ির কাঁটাতে 6টা বেজে পার। রাম হ্যাজ বিন কি করছে? পড়ছে, স্টাডিং। এই যে স্টাডি মানে পড়া, এই যে পড়ছে, স্টাডিং। রাম হ্যাজ বিন স্টাডিং, রাম পড়ছে। কটা থেকে পড়ছে? সিন্স 5। আচ্ছা 5টাকে আমরা ডিজিটে লেখার চেষ্টা, ডিজিটে লিখবো, ঠিক আছে? বা হ্যাঁ ডিজিটে লিখি 5 o'clock। কখন পড়ছে? বিকেলে, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। সবসময় মাথায় রাখবা আফটারনুনের আগে ইন বসে, আফটারনুনের আগে ইন বসে। প্রিপজিশন একটু আমি বলে দিচ্ছি, আফটারনুনের আগে ইন বসে, মর্নিং এর ইন দা মর্নিং, মর্নিং এর আগে ইন বসে, সন্ধ্যার আগে ইন বসে, নাইটের আগে বসে অ্যাট, মিডনাইটের আগে বসে অ্যাট, আর ডন মানে ভোর, ওই ডন না, শাহরুখ খান না, ডন হচ্ছে ভোর, DAWN, DAWN, এই ডন মানে হচ্ছে ভোর, এই ভোরের আগে কিন্তু বসে অ্যাট। যাই হোক এটা প্রিপজিশনের কনসেপ্ট, আমি প্রিপজিশন সিরিজে আমি এটা বুঝাবো। তো এখন আমরা বুঝে ফেলি যে রাম হ্যাজ বিন স্টাডিং সিন্স 5 o'clock। আচ্ছা এই যে 5 এর এখানে কমাটা এই জায়গাটাতে বসতো, এই 5 o'clock এইটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি জানো? এটা হচ্ছে 5 অফ দা ক্লক, 5 অফ দা ক্লক কে আমি কিন্তু শর্টে বলি 5 o'clock। ঠিক আছে, তো আমরা এইভাবেই লিখবো, এটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। রাম হ্যাজ বিন স্টাডিং সিন্স 5 o'clock ইন দা আফটারনুন। ঠিক আছে, এই হলো আমাদের কিন্তু বাক্যটা পূর্ণতা পেল। এইবার দেখো যেহেতু এখানে বাক্যের নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছে, সেই জন্য আমি কি ব্যবহার করেছি? সিন্স। যদি বলতাম যে রাম, এইখানে আরেকটা আমি দিয়ে, আমি ফর দিয়ে চেষ্টা করছি, ফর দিয়ে বোঝানোর চেষ্টা করছি, রাম বিকেলে 2 ঘন্টা ধরে পড়ছে, রাম বিকেলে 2 ঘন্টা ধরে পড়ছে, 2 ঘন্টা ধরে পড়ছে। তো এইবার এই 2 ঘন্টাটা কোন 2 ঘন্টা? 4টা থেকে 6টা, না 5টা থেকে 7টা, না 6টা থেকে 8টা? কোন 2 ঘন্টা আমরা কি বুঝতে পারছি? বুঝতে কিন্তু আমরা পারছি না, অর্থাৎ সময়টা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই। সেই জন্য এই ধরনের বাক্যের ক্ষেত্রে শুধু আমার এই সিন্সের জায়গায় আমার এখানে আমি বসাবো কি? ফর। বাকি আমার কিন্তু সবই একই থাকবে। বা আচ্ছা একই থাকবে না, এখানে যেহেতু 2 ঘন্টা বলেছে তাহলে ফর 2 আওয়ার্স করে দেব। একই কেন থাকবে? for 2 hours. Ram has been studying for 2 hours. কখন পড়ছে? আচ্ছা in the afternoon, বিকাল বেলাতে। Ram has been studying for 2 hours in the afternoon.
তাহলে সময়ের উল্লেখ না থাকলে আমরা ফর ব্যবহার করব, সময়ের উল্লেখ থাকলে আমরা সিন্স ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পুরো জিনিসটা বোঝা গেল? এইবার এইটা গেল হচ্ছে আমাদের কিসে গেল, এটা আমাদের গেল পজিটিভে। নেগেটিভ করতে গেলে অ্যাজ ইউজুয়াল সেম, আমাদের যে অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাজ এর পরে কিন্তু নট বসবে। আরো যদি ইজিলি বুঝতে চাও তাহলে কিন্তু মাথায় রাখবা এই হ্যাভ ভার্ব যেটা আছে আর বিন যেটা আছে তার মাঝেই কিন্তু অলওয়েজ নটটা বসবে। তার মানে রাম হ্যাজ নট বিন, তারপরে যা যা আছে তাই বসে যাবে। এইবার কোশ্চেন যদি আমি করি, কোশ্চেন করতে গেলে আমি বলেছি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে যাবে। তাহলে হ্যাজ রাম বিন স্টাডিং দিয়ে তারপরে যা যা আছে তাই কিন্তু আমার বসিয়ে দিব লাস্টে কোশ্চেন মার্ক, যেহেতু আমি এটা প্রশ্নবোধকে করছি। রাম কি বিকেল 5টা থেকে পড়ছে? আমি প্রশ্ন করলাম, রাম কি বিকেল 5টা থেকে পড়ছে? হ্যাজ রাম বিন স্টাডিং সিন্স 5 o'clock in the afternoon? তারপরে আমি আসছি এটাকে কোশ্চেন নেগেটিভ, আমাদের লাস্ট এখানে করতে গেলে কি করতে হবে, রাম হচ্ছে নাউনে হয়ে আছে তাই তো, তাহলে নটটা আগে বসবে, হ্যাজ নট রাম বিন স্টাডিং যা যা আছে পরপর বসে লাস্টে কোশ্চেন মার্ক। এটা হয়ে গেল হচ্ছে আমার কোশ্চেন নেগেটিভ, এটা থাকলো কোশ্চেন আর এইটা হয়ে গেল আমাদের নেগেটিভ। এই চারটা ফর্ম, এই চার ধরনের ফর্ম বাক্যকে গঠন করতে গেলে এই চার ধরনের গঠন আমাদের শিখতে হবে। আর এই চার ধরনের গঠনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলি। সেটাকে যদি ইংলিশে বলতে হয় তাহলে কিন্তু এই চারটা ধরনের ফর্ম কিন্তু আমাদেরকে শিখতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট টেন্সের চারটা টেন্স আজকে আমি কমপ্লিট করলাম।